নিক বিরক্ত চোখে তাকায়, আরিশ চুপ মেরে যায়। বর্তমানে এমন এক ঠান্ডা পরিস্থিতি যেন কিছুক্ষণ আগেই কোনো বর্বর কাহিনী ঘটেনি। মার্চের 17 তারিখ। নিক গিয়েছে আজ 5 দিন হতেই চলল। এনি ঈশ্বরের নামাজ পড়ে সেই যে যার নামাজে বসে রইল, বদ্ধ অন্ধকার রুমে ফুপিয়ে কাঁদছে। নিজের সবটুকু কষ্ট উজাড় করে দিতে হচ্ছে, ইচ্ছে করছে সৃষ্টিকর্তার কাছে। এনি সিজদায় পড়ে কেঁদে ওঠে। সবকিছুর মালিক একমাত্র তুমি। জন্ম, মৃত্যু, নিয়তি সব তোমার হাতে লেখা। আমার কি নিয়তি আর ভাগ্য লিখে দিয়েছো? কোথায় যাব আমি? আমার গন্তব্য কোন দিকে? এক জীবনে মাকে হারালাম, জন্মদাতা বাবাকে হারালাম। কতটুকু বয়স ছিল আমার? মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। কতটা যন্ত্রণা আর কষ্টে প্রতিটা মুহূর্ত কাটিয়েছি তুমি তো জানো। জীবন, সুন্দর জীবনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে ইরানে এসেছিলাম। সুন্দর একটা জীবনই তো চেয়েছি। রূপবতী বানিয়ে দুনিয়ায় পাঠালে পুরুষের কুৎসিত নজর থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে হাঁপিয়ে উঠেছি আমি। আমায় আরো ধৈর্য দাও। আর ধৈর্য ধরতে পারছি না আমি। এমন অনিশ্চিত ভবিষ্যৎ কেন দেয়া হলো আমায়? এমন একজনের নামে কবুল বলেছি যে আমার নয়। স্বামী স্ত্রীর বন্ধন তো খুব পবিত্র হয়। আগুন আর পানিকে কেন এক করলে? লোকটা প্রচুর হিংস্র, ছন্ন ছাড়া। কিভাবে সামলাবো আমি এই বেপরোয়া পুরুষটাকে? আমি মানি না এই লোকটাকে স্বামী হিসেবে। এই কথাটা যেমন চরম সত্য, তার থেকেও বড় সত্য এই লোকটাই আমার স্বামী। পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে যদি আমি চিৎকার করে বলি এই লোক আমার স্বামী নন, এই চিৎকার আমার সত্য হয়ে উঠবে না। বাস্তবতা তো তুমি খুব নিষ্ঠুরভাবে লিখে রেখেছো। এমন এক ব্যক্তিকে আমার ভাগ্যে দিয়েছো যে কোনো সাধারণ মানুষ নয়। রক্তাক্ত খেলা, পৈশাচিক কাজের নীল নকশা, যার প্রতিটা কেন্দ্রবিন্দুতে নিজের অহংকার, নিজের সতীত্ব হারিয়েছি আমি এই পুরুষটার হাতে। লোকটাকে আমি চরম ঘৃণা করি, চরম। অথচ দেখো না, প্রতিটা মোনাজাতে এই লোকটাই থাকে। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও। উনি যখন রেগে যায় কেমন অদ্ভুত রকমের মনস্টার হয়ে ওঠে। আমি সহ্য করতে পারি না তখনকার পরিস্থিতি। খুব ভয় হয় আমার। আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে তোমার এই বান্দি। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও। শরীর যখন বিনিময় হয়ে গিয়েছে, যদি কোনোদিন মনের টান চলে আসে, তখন কিভাবে সামাল দিব এই ধ্বংস আর সৃষ্টির খেলা? তুমি কি আদৌ ওনার সাথে আমার পথ চলা লিখে রেখেছো? যদি লিখে রেখেই থাকো, তাহলে এমন পাপী ব্যক্তির সাথে কেন লিখলে? কেন একজন শুদ্ধ পুরুষ হিসেবে ওনাকে আমার জীবনে পাঠালে না? খারাপের একটা সীমা পরিসীমা তো থাকে, কিন্তু উনি তো দুনিয়ার কিছুই তো আক্কা করে না। প্রতিনিয়ত খুন, মাদক, অবৈধ ব্যবসা, এমন কোনো অনৈতিক কাজ নেই যে করে না সে। পাচারের জন্য নাম্বার ওয়ান উনি। নিষ্পাপ বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। হাজারো ফুলের মতো মেয়েদের জীবন নষ্ট করে দেয় সে। জানা গিয়েছে এখন পাচার করে না, কিন্তু কতটুকু সত্যি আমি জানি না। আগুনকে বিশ্বাস করে পানি ভেবে জব দিতে যাব না আমি। মায়া মমতা বলতে কিচ্ছু নেই। এমন হার্টলেস ব্যক্তির সাথে একরমে কি করে থাকবো? ওনাকে ক্ষমা করো। মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠালে মনটাকে মনটাকে দিয়ে রেখেছো ফুলের মতো নরম। সময়ের ব্যবধানে আবার পাথরের থেকেও বেশি শক্ত করে দাও। ইজ্জতার প্রতিশোধ নিতে কতগুলো খুন করেছি আমি। ক্ষমা করে দাও আমায় সব কাজের জন্য। তোমার আদালতে আমি সব থেকে বড় আসামি। ওনাকে সেদিন মারতে চাইনি আমি। বারবার নিজের বান্ধবীর রক্তাক্ত লাশ সামনে ভাসছিল। নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। খুন করতে চেয়েছিলাম, সেই শক্তি তখন তুমি ছিনিয়ে নিয়েছিলে আমার। আমি তো আমার তুমি আমার মনের খবর তো সবটা জানো। এতগুলো চাবুক মেরে আমিও ভালো নেই। যতবার এই ক্ষত বিক্ষত শরীরটা আমার সামনে দৃশ্যমান হয়ে ওঠে, আমি নিজেও দিশেহারা হয়ে পড়ি। কি করব আমি? এই বন্দি জীবন আর নিতে পারছি না আমি। আমার জীবনে কেন এত শত্রুর বসবাস? ধৈর্য দাও আমায়, প্লিজ ধৈর্য দাও। এনি এই কথাগুলো বলতে বলতে ফুপিয়ে ওঠে। কান্নার কারণে আর কিছু বলতে পারছে না। ছোট্ট শরীরটা কাঁপছে তার। পানি পিপাসায় গলা শুকিয়ে আসে। বসা থেকে উঠে বিছানার কাছে যায়। বেডসাইড থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঝকঝক করে গিলে ফেলে। এরই মধ্যে মেজ রুমে ঢুকে ধোয়া ওড়ানো কফি নিয়ে আসে সে। এনি নিজেই বলেছে নিয়ে আসার জন্য। মাথাটা ব্যথা করছে, তার উপর অস্থির লাগছে ভেতরে। কিসের অস্থিরতা সে জানে না। এনি কফিটা হাতে নিয়ে বিছানায় বসে। মেজকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেই বলে, কিছু বলবেন? ম্যাম, বেলকনির কাজ খোলা। কিন্তু কেন? মেজ হেসে বলে,
তাহলে শেষ রাতের বাতাসটাকে অনুভব করতে করতে কফিটা খান। এনি মাথা নাড়িয়ে বলে। বারান্দা আমার জন্য সেফ নয় আপা। মেয়েট অবাক হয়ে বলে। এত এত দেহরক্ষী ভেতরে কে আসবে ম্যাম? এনি হেসে বলে। আকাশ পথে এসে উপর দিয়ে অ্যাটাক করে ফেললো, তখন কি করব? মেয়েট কপাল কুঁচকে বলে। কিন্তু ছাদেও তো গার্ড আছে, ওপর দিয়ে কেউ আসলে প্রথমত তাদের সম্মুখীন হবে। এনি মেয়েটের দিকে তাকিয়ে বলে। শিওর? হ্যাঁ ম্যাম। তুমি জানলে কি করে? নিচে গিয়ে যদি উপরে তাকাই তবে দেখা যায় সবটা। বিশাল দেহি লোকেরা বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এনির মনে লোভ বাসা বাঁধে মেয়েটের দিকে তাকিয়ে বলে। তুমি যাও আপা, আমি দেখছি কি করা যায়। মেয়ের সম্মতি জানিয়ে হাসি মুখে চলে যায়। প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক তীব্র লোভ জন্মে ভেতরে। 5 মিনিটের জন্য গেলে কিচ্ছু হবে না সেটা ভেবে এনি শরীরে জড়ানো ওড়নাটা জড়িয়ে বারান্দায় পা রাখে। খুব সযত্নে কাজটাকে খুলে ফেলে। সাথে সাথেই শুদ্ধ বাতাস এনির পুরো শরীরে এসে আছড়ে পড়ে। এনির বুক কম্পনমান হয়ে ওঠে। কতদিন পর প্রকৃতির সান্নিধ্য পেয়েছে সে। বাতাসের মিষ্টি গন্ধ নাকে আসতেই চোখ বন্ধ করে ফেলে। চারিপাশে তাকানোর সুযোগ নেই তার, তবে এতটুকু বুঝেছে জায়গাটা প্রচুর বিলাসবহুল। এনির কফির মগে চুমুক দিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। নিচে নীল সুইমিং পুলের দিকে নজর যায়। পাশেই অনেক সুন্দর একটা জায়গা। এনি কাপে চুমুক দিয়ে ভাবে, এই জায়গা থেকে কি আমি নামতে পারবো? কিভাবে নামবো? এই ঠান্ডা পানিতে একটু পা ভেজালে কি বেশি ক্ষতি হয়ে যাবে? নিজের শরীরে ওড়নাটার দিকে নজর যায়। কফির কাপটা এক পাশে রেখে বেলকনির মধ্যে ওড়না বেঁধে মাত্র নিচে নামতে যাবে, তার আগেই পেছন থেকে বজ্রের মতো এক কঠিন কণ্ঠ ভেসে আসে। যাওয়ার আগে ভালোভাবে মেকআপ করে যাও। কেমন পাগলের মতো হয়ে আছে চুলগুলো। রাস্তায় নামলে তো 2 মিনিটও টিকতে পারবে না। 3 মিনিটের মধ্যে সমাজসেবকটা বউ আপ্যায়ন করবে। এরপর মরে গেলে তো সে লাশের ছবি পোস্ট হবে। যতই হোক গ্যাংস্টার বসের স্ত্রী বলে কথা। ভালোভাবে মেকআপ করে না গেলে ছবিতে সুন্দর আসবে না। কথাগুলো ছিল শান্ত কিন্তু কণ্ঠস্বর আগুনের মতো ঝাঁঝালো। থরথর করে কেঁপে উঠছে রমণী। ভয়ে শরীর মনে হচ্ছে এক জায়গায় জমে গিয়েছে। শ্বাস নিতে গিয়েও হাঁপিয়ে উঠেছে। কথায় আছে না, যেখানে বাঘের পা সেখানেই সন্ধে হয়। ক্যানাডা থেকে ফিরে আসলো কেন এত দ্রুত? এনি আর ভাবতে পারছে না। ভয় এমনিতেই তার বুকের ভেতরে ঘূর্ণিঝড় চলছে। এনি আতঙ্কিত শরীরটাকে নাড়াচাড়া করায় 2 হাতে নিজের জামা খামচে ধরে। লম্বা একটা শ্বাস টেনে কাপা শরীর নিয়ে পিছনে তাকায়। চোখে চোখ রাখার সাহস নেই তার। নিক কপাল ঘষে ছোঁচ কামড়ালো নিজের। ধূসর চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। রাগ কন্ট্রোল করে রাখার কারণে পুরো মুখ লাল হয়ে বিভৎস হয়ে উঠেছে। নিক তীক্ষ্ণ শিকারীর ন্যায় চোখে তাকিয়ে আছে। এনির ধনুকের মতন বাঁকানো শরীরটা দেখে এই মুহূর্তে আরো রাগ হচ্ছে। অথচ এই মেয়ের দিকে তাকালে সব রাগ পানি হতে চায়। এনি ঠোঁট ভিজে নিকের দিকে তাকায়। নিকের তীক্ষ্ণ চোখ, রাগান্বিত মুখ দেখে এনির শরীর আরো কাঁপতে থাকে। এই মুহূর্তে মনে হচ্ছে কোনো হিংস্র পশু দাঁড়িয়ে আছে। চোখে পানি টলমল করে ওঠে তার। মাথা নিচে রেখে কাপা গলায় বলে, শুধু নিচে যাচ্ছিলাম, আপনি যেমনটা। নো ওয়ার্ডস। নিকেশ শক্ত বাক্য। এনি সহসা চোখ তুলে তাকায়। কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। নিক চোখ সরিয়ে নেয়। এই চাহনি আর নিষ্পাপ মুখ দিয়েই তাকে অ্যাডিকটেড করেছে এই মেয়ে। গ্যাংস্টার বস নিজেকে হারিয়ে ফেলছে, সব কিছু রেখে ছুটে চলে এসেছে, আর এই মেয়ে পালানোর রাস্তা খুঁজছে। নিক নিজেকে দমিয়ে রাখতে না পেরে দেয়ালেই ঘুষি মারে। ঘুষির শব্দে এনি 2 কদম পিছিয়ে যায় ভয়ে। নিকের হাতের চামড়া ফেটে রক্ত পড়া শুরু করেছে। এনি আতঙ্কিত হয়ে সেই দিকেই যায়। নিক ইরবাদেশ নাড়িয়ে আঙুল নাড়িয়ে ইশারা করে বলে, একদম কাছে আসবে না। এনি থেমে যায়। অসহায়ের মতন তাকিয়ে কম্পিত গলায় বলে, রক্ত পড়ছে। পড়ুক, তোমার কি? এনি নিজেকে আটকাতে পারেনি, ডুকরে কেঁদে উঠছে। প্লিজ শান্ত হন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয়। আগে আপনার হাতটা দেখতে দিন প্লিজ, পরে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নিব আমি। আগের বারের মতো চাবুক মারলেও আমি কিচ্ছু বলবো না, প্লিজ দেখতে দিন।
নিক হাতের রক্তের দিকে তাকায়। চামড়া অনেক জায়গায় ফেটে গিয়েছে, আগের তাজা ক্ষত থাকায় রক্তটা আরো বেশি পড়ছে। কেমন চুইয়ে চুইয়ে চপচপ করে মেঝেতে পড়ছে। নিক ঝাড়া মেরে রক্ত ফেলে দিয়ে বলে, আলগে পেরে দেখাতে আসলে জমন বন্ধ করে ফেলবো। এনি সামনে এগিয়ে যায়, নিকের হাতের দিকে তাকিয়ে বলে। আলগা পিরিত দেখাচ্ছি না আমি, রুমে চলুন প্লিজ। নিকের সহ্য হলো না কথাটা। সমস্ত রাগটাকে একত্রিত করে এনির দুইটা বাহু চেপে ধরে। এনি চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে নিক এনির মুখের দিকে তাকিয়ে বলে, আমার থেকে মুক্তি পাওয়াতে ইচ্ছে কেন তোর? আমি খারাপ জানোয়ার হওয়ার বড় তোর দিকে তাকানোর সুযোগ দিয়েছে কাউকে? তোকে স্পর্শ করার আগে আমার সম্মুখীন হতে হয়েছে। আমার শরীরে যে কাটাছেঁড়া দাগ হয়েছে তার অর্ধেকের বেশি আঘাত তোর নিরাপত্তা দিতে গিয়ে হয়েছে। তোকে ভুলতে প্রচুর চেষ্টা করেছে। প্রতিনিয়ত ড্রাগস, মদ, সিগারেট সব খেয়েছে। শালার জিন্দেগি এক মুহূর্তের জন্যও ভুলতে পারেনি। আমার স্পর্শ কাছে আসা তোর কাছে ঘৃণিত মনে হয়, কিন্তু টিকতে পারিনি আমি। প্রতিনিয়ত ড্রাগস নিচ্ছে যাতে তোকে প্রয়োজন না পড়ে, কারণ আমি আর 10 সাধারণ মানুষের মতো ট্রিট করতে পারি না। তখন এক হিংস্র দানবে পরিণত হই। নিজেকে আটকাতে সমস্ত নেশা করেছে, কিন্তু পারি না। আমার 28 বছরে গড়ে তোলা ধৈর্য ভেঙে চুরমার হয়ে যায় তোর সামান্য উপস্থিতিতে। কেন এলি আমার জীবনে? আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে কেন প্রবেশ করলি? আলো হয়ে ঢুকে আগুনের মতো আমাকে ক্ষণে ক্ষণে জ্বালিয়ে মারছিস, পুরো ছাই করে দিচ্ছিস সমস্ত সত্তা। সেদিন আমার সামনে না আসলেও তো পারতি। এনি চোখ বন্ধ করে চোখের পানি ফেলে। এই হিংস্র লোকটা এত বেপরোয়া সেটা কি বাইরে কেউ জানে, নাকি শুধু এনির সামনেই মাঝে মাঝে বাচ্চাদের মতন এমন করে? এনি নিকের চোখে চোখ রেখে কাপা গলায় বলে, আপনাকে প্রচুর ভয় পাই আমি। এত আতঙ্ক আমার ভেতরে ঢুকিয়েছেন যে আপনার অস্তিত্ব সন্নিকটে আসলে আমার প্রতিটা কোষ পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে ওঠে। আপনার অতিরিক্ত রাগ, হিংস্রতা, আমি প্রচণ্ড ভয় পাই। আপনি আপনি যখন রেগে যান তখন নিজের মধ্যে থাকেন না আপনি। সেই পরিস্থিতি আমি কিভাবে দাঁড়িয়ে থাকি সেটা একবার অনুমান করুন শুধু। ভয় পাই আমি আপনাকে প্রচণ্ড। আপনি শুধু ধ্বংস করতে জানেন। নিক ঠোঁট কামড়ে ধরল। এনির ধনুকের মতো বাঁকানো শরীরটাকে নিজের কবজায় নিয়ে আসলো। কানের কাছে মুখ নিয়েই বলে, তুমি ভয় পাবে না বেবি গার্ল। সামনে যদি বিশাল খাদ আর তুমি থাকো, যদি বলা হয় তোমাকে রক্ষা করতে হলে সে গভীর খাদে ঝাঁপ দিতে, তবে নিঃসন্দেহে গ্যাংস্টার বস নিক জেভরান সেই গভীর খাদটাকেই বেছে নেবে। তাহলে ভয় পাচ্ছ কাকে? এনি অবিশ্বাস নিয়ে তাকায় নিকের দিকে। নিক থেমে নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু কিন্তু কি? নিক ঠোঁট কামড়ালো নিজের হাতের স্পর্শ গভীর করে বলে, কিন্তু সেই খাদে তোমাকে নিয়ে পড়বো। একা পড়ে তোমাকে রেখে যাব ভাবলে ভুল। এই পাপাচারা লিপ্ত দুনিয়ায় কার ভরসা রেখে যাবো তোকে? আমি জীবিত থাকতেই তো নিরাপত্তায় বারবার আঘাত করছে। আমি মরে গেলে কে আগলে রাখবে? এনি কথা বলতে পারছে না। এতটা নরম তো সামনে থাকা ব্যক্তিটি নন। অতীত মনে হতেই বুক কেঁপে উঠছে। এনি ভুলে যায়নি সেই ভয়াবহ রাতটার কথা, যেদিন সে পালিয়েছিল সেই নরক থেকে। এরপর তাকে জ্যান্ত কবর দুইটা হিংস্র পশুর সামনে রেখে দিয়েছিল, চাবুক দিয়ে রক্তাক্ত করেছিল তার শরীরটাকে। সেই ভয়ানক রাতটার কথা মনে হলে আজও শরীরে রক্ত বিন্দুগুলো ঠান্ডায় জমে যায়। তাহলে আজ কেন এত শান্ত? এনি ছোঁচ কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালায়। নিকের পিছে হাত চলে যায় অজান্তেই। ভালোবাসেন আমাকে? সাথে সাথেই তার কোমরে রাখা হাতটা নরম মাংসে খামচে ধরে। এনি নাক মুখ খিচে নিকের জ্যাকেট চেপে ধরে। নিক ভারী আওয়াজে বলে, Addicted. I'm addicted to you in ways I can't control. All this fucking love isn't my rules. তবে নিক থেমে নিঃশ্বাস টেনে এনির কোমল মুখশ্রীর দিকে তাকায়। আমি অন্ধকারকে ভয় পাই না। আমি ভয় পাই এমন পৃথিবীকে যেখানে তোমার কণ্ঠের প্রতিধ্বনি নেই, যে রুম অ্যানাস্তাসিয়া অ্যানি নামক সোনালী কেশলে মেয়েটি নেই। ঘরটির নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে। সেই নিস্তব্ধতা ভাঙল শুধুমাত্র এনির কণ্ঠের হালকা কম্পনের মাধ্যমে। যখন নিক নিজের দুর্বলতা স্বীকার করছে, এনি চোখ মেলেনি। কালো মুখোশের আড়ালে থাকা একটা অদ্ভুত মানুষটি দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে এনি আরেকটা হাত নিকের বুকের দিকে বাড়ায়। নিঃশব্দে এনির হাতের সঙ্গে নিকের বুকে স্পর্শ মিলে। এনি পুরো নারী অবয়ব কেঁপে ওঠে।
ঘরের ছায়াগুলো তাদের চারিপাশে ঝুঁকে পড়ে তাদের দিকে। এনি চোখের পানি নিয়ন্ত্রণ করে বলে, অতিরিক্ত বেপরোয়া হিংস্র ছন্ন ছাড়া আপনি। এত উন্মাদনা আমি কিভাবে সহ্য করব? নিকের উত্তপ্ত নিঃশ্বাসে এনির মুখে আশ্রে পড়ে। এনির চোখে চোখ রেখে চোখের পাতায় চুমু খায়। এই বেপরোয়া হার্টলেস পুরুষটাকে তো সামলাতে হবে। আমি তো তোকে সামলাচ্ছি। এনি অবাক হয়ে বলে, আপনি আমাকে সামলাচ্ছেন? কতটুকু চেনেন আমায়? নিক শব্দ করে হাসলো, ছোঁচ কামড়ে বলে, আমার যে তোমাকে কেউ ভালোভাবে চেনে না, এমনকি তুমি নিজেও না। আমি দেখেছি তোমার প্রতিটি লুকানো ছায়া, তোমার ভিতরে থাকা প্রতিটি আগুন। আর আমি হেঁটেছি তোমার অন্ধকারের মধ্য দিয়ে, হাতে ধরে রেখেছি তোমার ভয়ানক জীবন। তুমি ভাবছো তোমার নিজের কথা নিজে সব জানো, অথচ আমি জানি তোমার ভয়গুলো। নিক থামে, এনির বুকে থাকা তিলটার দিকে তাকিয়ে বলে, তোমার শরীরে মোট 15টা তিল আছে, যা তুমি নিজেও জানো না, সেটা আমি জানি। তোমার প্রতিটা ভয় আতঙ্ক কতটুকু গ্যাংস্টার বসের থেকে বেশি তুমি নিজেও জানো না। মাই ফাকিং ব্লাড রোজ। নিক কপালে চুমু খেয়ে বলে, কলেজে আমার আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। এনি চট করে নিকের দিকে তাকায়। কলিজা? নিক ঠোঁট কামড়ে হাসলো। ইয়েস বেবি গার্ল। আপনি ড্রাগস নিয়েছেন? নিক শিকুচকে বলে। সামান্য। এনির মুখে কালো অন্ধকার নেমে আসে, বিড়বিড় করে উঠছে, এই কারণেই এত সুন্দর ব্যবহার। আমিও তো ভাবি জানোয়ার এত ভালো হলো কবে। নিক সেসব কথা পাত্তা দিল না। এনির কোমরে আঙুলের স্লাইড করে বলে, তোমাকে এখান থেকে নামতে সাহায্য করেছে কে? এনি ভয় তাকায়। কেউ নয়, বিশ্বাস করুন, আমি নামার জন্য বাঁধিনি, এমনিতেই জাস্ট মজা করছিলাম। মেইড। নিকের কঠিন গলায় এনি কেঁপে ওঠে। এই মাত্র এই তো লোকটা শান্ত ছিল। মেয়েট কিছু করেনি। নিক এনির কাপা ঠোঁটের দিকে তাকিয়ে হেসে বলে, কাঁপছো কেন? তুমি কিছু করেছে? এতদিন পর বিদেশ থেকে দেশে এসে দেখি বউ পালাচ্ছে, তাই 2 দিনে মেয়েদের কথা। আচ্ছা বেবি গার্ল, এই কাজের জন্য মেয়েটকে কি কি পুরস্কার দেওয়া যায়? এনি চোখে মুখে আতঙ্কে বাসা বাঁধে, কাপা গলায় বলে, মেয়েদের কোনো দোষ নেই, প্লিজ মারবেন না, দয়া করুন। নিক এনির গলায় চুমু খায়। ওকে তোমার কথা ভেবে হালকাভাবে মারবো। এই ধরো পেট কাটার কথা ছিল, আমি সেই জায়গায় হালকাভাবে কাটবো। এতে যদি মরে যায় তবে আমার কোনো দোষ নেই। এনি কান্না করে ওঠে। নিকের 2 হাত ধরে কিছু বলতে চাপে, তার আগেই নিকের চোখ মুখ দেখে থেমে যায়। ভোরের ভেতর নিহিত এক নীরবতা, যেখানে প্রতিটি শীতল বাতাসের স্রোত যেন পর্দার ফাঁক দিয়ে অগোছালোভাবে শুয়ে থাকা মেয়েটির শরীরের উপর নরম হাতের মতো আশ্রে পৌঁছায়। সেই ক্ষুদ্রতম নড়াচড়াও রাতের গভীরতার ছায়া এবং মৃদু আলো মায়ার খণ্ডিত প্রতিফলনের সঙ্গে মিশে এক রহস্যময় ও অচেতন আতঙ্কের আবহ সৃষ্টি করছে। নাজলি ঘুম অনেক অগোছালো, মৃদু বাতাস আর শরীরের উপর ভারী কিছু অনুভব করে ঘুমটা ছুটে যায়। নিজের পাশে আরিশকে দেখতে পেয়ে ধরফড়ি উঠে শোয়া থেকে উঠে এমন সময় কপাল কুঁচকে ফেলে। আরিশ ঘুমের মধ্যে নাজলি কোমরটা শক্তভাবে চেপে ধরে রেখেছে পাশে। আরিশ ব্যাপারটা অনুভব করতে ভয় গলা শুকিয়ে আসে। লোকটা এত বেশরম কেন? ঠাস করে এসে পাশে শুয়ে পড়েছে। এই একটা সপ্তাহ কোথায় গিয়েছিল? নাজলি এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছে না। সারা রাত এক বিছানায় ছিল, ভাবতেই শরীর শিউরে উঠছে। কতটা খারাপ হলে পাশে এসে শুয়ে পড়েছে। নাজলি দাঁতে দাঁত পিষে আরিশের বুকে হাত রেখে ধাক্কা দেয়। এত শক্তি খরচ করে ধাক্কা দিল, অথচ আরিশের হাত তো সরাতে পারেইনি। নাজলি রাগে বিরক্তিতে হাত ছড়িয়ে দিতে দিতে বলে, শোন আমার উপর থেকে। আরিশ আরো শক্ত করে ধরে ধমক দেয়। খেপা জঙ্গলির মতো নড়ছো কেন? খ্যাপা জঙ্গলি কথাটা মস্তিষ্কে ঢুকতে নাজলি আরো ক্ষেপে ওঠে। আরিশের বুকে খুশি মেরে বলে, আপনার শরীরের মাংস খাইনি, এতে শুকরিয়া করুন। আরিশ বুকে হাত দিয়ে বলে, আমার পুরো মস্তিষ্কটাই তো খেয়ে নিয়েছো। তুমি কি শরীর খেতে যাচ্ছ? আই মিন আমার শরীর। নাজলি কপাল কুচকায়। কথার অর্থ বুঝতে কিছুটা সময় লাগে। কথাটা বুঝতে চট করে বলে, আমি বলেছি কি আর আপনি বুঝেছেন কি? ছি। আরিশ গলা কেসে গম্ভীরতা টেনে বলে, চুপচাপ শুয়ে থাকো, বাসরের ফিল আসছে আমার।
নাজলি আরিশের এই রূপ বিশ্বাস করতে পারছে না। হুট করে এই লোক এত চেঞ্জ হয়ে গেল কিভাবে? দেশের বাহিরে গিয়েছে পরে জিনের ধরেনি তো আবার? নিজের কথা নাজলি নিজেই বিরক্ত হয়। নাজলি আরিশকে ধাক্কা দিয়ে বলে, শয়তানকে আবার শয়তানের খোঁজা দিতে আসবে কেন? আরিশ নাজলির পেটের নরম মাংস খামচে ধরে বলে, এবার যদি বাসর করতে না পারি তবে তোর উপর গজব পড়বে দেখে নিস। নাজলি রেগে আরিশের হাতে কামড় বসায়, এমনভাবে বসিয়েছে যেন এক্ষুনি মাংসের টুকরো খুলে নিয়ে আসবে। আরিশ ভ্রু ভাঁজ করে তাকায়, ব্যথা পেলেও তাতে দত পিষে সহ্য করে নেয় সবটা। নাজলি নিজের সবটা রাগ মিটিয়ে শান্ত হয়, মুখে নোনতা ভাব অনুভব করে ছেড়ে দেয়। আরিশ নিজের কাটা স্থানে তাকিয়ে বলে, জঙ্গলি কি আর কারণ ছাড়া বলি? স্বামীকে এইভাবে কামড় দেয় কেউ? এখন আমি যদি এর বদলা নেই, আমি নিলে বাজেভাবে নিব। এমন এমন জায়গায় কামড় বসাতে যাব? আরিশ থেমে যায়, নাজলির আতঙ্কিত মুখের দিকে তাকায়। নাজলি ঠোঁট ভিজে আরিশের দিকে তাকায়। আপনার কি হয়েছে? এমন অস্বাভাবিক আচরণ কেন করছেন? আরিশ কাঁচারা ভাব নিয়ে বলে। কেমন আচরণ? নাজলি রেগে দাঁত কিরমিরায়। বুঝতে পারছেন না? স্বামী বলে খেপে যেতেন, আর এখন নিজে এটা বুলি উড়াচ্ছেন। কি নাটক করছেন আবার? আরিশ চুপ করে রইল। ঘন নিঃশ্বাস টেনে আর একটু কাছে টানতে নাজলি ধাক্কা দেয়। আরিশ চোখ রাঙিয়ে তাকায়। নাজলি সেদিকে তোয়াক্কা না করে সরে যেতে যেতে বলে, পাঠার মতো শরীর, এত শক্তি আসে কোথা থেকে আল্লাহ ভালো জানেন। আরিশ বালিশে মাথা রেখে খুম খুম কণ্ঠে বলে, শরীর যদি হয় ইঁদুরের মতো তবে অপরজনকে পাঠা মনে হবেই। আরিশের ঘুম কাতরে কণ্ঠে নাজলি চট করে তাকায়। এত নেশালো কেন এই কণ্ঠস্বর? নিজের মাইন্ডের উপর নাজলি নিজে বিরক্ত হয়। তুই দিন দিন লুচা হয়ে যাচ্ছিস নাজলি। নাজলি রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে ইঁদুর বললেন কেন? জঙ্গলি বলা উচিত ছিল। নাজলি রাগে গিজগিজ করতে করতে বিছানা থেকে নামে, শরীরে ওড়না পেঁচিয়ে বলে, অন্তত আপনার মতো খ্যাপা সার নই, নির্লজ্জ বেহায়া পুরুষ। লজ্জা করে না একটা মেয়ের সাথে শুয়েছে? একটানা 3 রাত ঘুম নেই, চোখ মুখ লাল হয়ে আছে। শেষ রাতে রুমে এসে নিজের বিছানায় নাজলিকে দেখে অবাক হয়েছিল অনেক। তার বিছানায় এসে শুয়েছে বলে কিছুটা রাগও হয়েছিল। নারী সান্নিধ্য গেলে একটা পুরুষ দ্রুত বেসামাল হয়ে পড়ে, মানা হোক বা না হোক। বাস্তবতা নাজলি তার বৈধ স্ত্রী। যদি ভুল কিছু করে বসে, ঘুমিয়ে চাল হয়ে থাকা পুরুষটা বিছানায় শুয়ে থাকা নারীটাকে দেখতে দেখতে কখন সে ঘুমিয়ে পড়ল সেই খেয়ালই নেই। আরিশ শোয়া থেকে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে, নাজলির দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, স্বামীর রুমে থাকতে শরম করে না, আর স্বামীর সাথে শুইতে গেলে শরম করে? বাহ নাজলি মাইলা, ইন্টারেস্টিং। নাজলির যেন জবান বন্ধ হয়ে আসে। স্বামী শব্দটা বারবার প্রতিঘাত করছে কানে। লোকটাকে রাগানোর জন্য নাজলি স্বামী স্বামী বলে কান পচিয়ে ফেলতো, আর তার ফাঁদে পা দিয়ে লোকটা তাকে ভীষণভাবে রেগেও যেত। তাহলে আজ কেন এসব বলছে? নাজলি ঠোঁট ভিজিয়ে কঠোর দৃষ্টি দিয়ে বলে, স্বামীকে? হোয়াট দ্য ফাকিং জোক আরিশ ইলহাম। ভুলে যাবেন না আপনার সাথে আমার চুক্তির বিয়ে, আর চুক্তির সময় মাত্র 3 মাস আছে। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আরিশ ঠোঁট খামড়ে ধরে নিচের, হালকা হেসে বিছানা থেকে নেমে যায়। নাজলির সামনে দাঁড়িয়ে তার দিকে সামান্য ঝুঁকে পড়ে। নাজলি তাকায় না সেদিকে। এই লোকটার দিকে তাকালে তার নেশা ধরে যায়। আরিশ রহস্যময় গলায় বলে, এই 3 মাসকে আমি 3 যুগ বানাবো। পরপর হাসকি সুরে বলে, 1 বছরের বেশি হতে চললো বিয়ের বিয়ের অথচ আমি তোমার সাথে একটু 19-20 করতে পারিনি। সবাই ভাবছে আমার শক্তি নেই, কিন্তু এদেরকে কে বোঝাবে আমি একটা জঙ্গলিকে বিয়ে করেছি। মাঝে মাঝে জঙ্গলিকেও আয়ত্তে আনতে জানি। চলো আজ সেটার প্রমাণ দিই। আমি যেভাবে এতদিন ধৈর্য ধরে আছি ওইটা যদি কেউ জানতো, তবে কবরের নিচে থাকা সব থেকে ধৈর্যবান ব্যক্তিটাও কবর থেকে স্যালুট জানাতো। নাজলি শুকনো ঢোক গিলে পেছন থেকে সামান্য হেলে গিয়ে কাপা গলায় বলে, কি কি বলছেন এসব? মদ খেয়ে এসেছেন নাকি গাঁজা? হারবাল খেয়ে এসেছি ডার্লিং।
আরিশের চোখে মুখে দুষ্টু হাসি, ছোট কামড়ে ধরে নাজলির ভয়াতুর মুখের দিকে তাকিয়ে আছে। নাজলি ভরকায়, এই লোককে অস্বাভাবিক লাগছে। অন্য সময় হলে সে নাস্তানাবুদ করে মেরে ফেলে, আর আজ তাকে নাস্তানাবুদ বানাচ্ছে। এখান থেকে পালিয়ে যা নাজলি, নয়তো বলা যায় না বেড়া মানুষের মর্জি। নাজলি চলে যাওয়ার ইচ্ছে পোষণ করে, আবারও থেমে যায়। আরিশের চোখে চোখ রেখে বলে, আপনাকে 2টা প্রশ্ন করব, এর বাহিরে আর একটা কথাও বলবেন না। প্রথমত, আমাকে নিজের কাছে আটকে রাখার কারণ কি? আমার থেকে কি চান? 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিন প্লিজ। আরিশ হামি তুলে চোখ ঘোরায়, এমন একটা ভাব দেখায় যেন সে কিছুই শোনেনি। নাজরি লাল কেসে নিচে 7 আঙ্গুল পিছিয়ে পড়ে। তোমাকে কষ্ট পেতে দেখলে খুব ভালো লাগে। যখন তুমি ছটফট করো তখন মনে প্রশান্তি আসে। নাজলি থমকায়, তাকে কষ্ট দেওয়ার জন্য আনা হয়েছে, আর সে কত স্বপ্ন ভেবে ফেলেছিল। নাজলি চোখের পানি আটকাতে শক্ত চোখে তাকায়, চোখ দুইটা লাল হয়ে আছে একদম। কিসের শত্রুতা আপনার সাথে আমার? জনম জনমের শত্রুতা। তোমাকে দেখলেই শত্রু শত্রু ফিল আসে। ক্রিমিনালের বাচ্চা, অজা। নাজলির প্রথম গালি শুনে আরিশ কপাল ঘষে, কেন জানি গালটা সহ্য হলো না। আচমকায় নাজলির গাল চেপে ধরে বলে, মুখ সেলাই করে দেয়ালের সাথে বেঁধে রাখবো, বেয়াদব। নাজলি অভিমানে চোখ সরিয়ে নেয়। ল্যাপটপে বেজে ওঠা উচ্চ আওয়াজটা শুনে নাজলিকে ছেড়ে দেয়। নাজলি রুম থেকে বাইরে যাবে, তার আগে আরিশ গলা ছেড়ে বলে, রাতেও কিছু খাইনি, খাবার নিয়ে আসো আমার জন্য। আর তেরাবি করলে হাসতে হস্ত রাখিয়া জোরপূর্বক বস্ত্র খুলিয়া সংজ্ঞাটার পূর্ণতা দেব। নাজলি দাঁড়ালো না, রাগে সেখান থেকে চলে যায়। আরিশ চোখ ছোট ছোট করে তাকিয়ে আলতো হাসে। ল্যাপটপে মনিটরে তাকাতে গম্ভীর হয়ে ওঠে মুখ। কানাডার সংবাদ দেখানো হচ্ছে। কানাডার এক বিশাল বহুল রিসোর্টে উদ্ভব হয়েছে রহস্য, আতঙ্ক ও নীরব সন্ত্রাসে মোড়া এক ভয়াবহ ঘটনা। আজ ভোররাতে রিসোর্টের প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মৃতদেহ, যার অবস্থা ছিল এমনই ভয়ানকভাবে পরিবর্তিতে যে প্রাথমিক তার পরিচয় শনাক্ত করাও তদন্তকারীদের জন্য হয়ে ওঠে দুঃসাধ্য ও সময় সাপেক্ষ। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্র জানাচ্ছে, ঘটনার ঠিক কিছুক্ষণ আগে রিসোর্ট কর্তৃপক্ষ একটি অজ্ঞাত নম্বর থেকে বোমা রাখা হয়েছে এমন একটি হুমকিমূলক ফোন কল পায়। নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে মুহূর্তের মধ্যে রিসোর্টে অবস্থানরত অতিথি ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই সুযোগ হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যায় বলেই ধারণা করা হচ্ছে। হত্যা বলে ভুল হবে, পুরো রুম ছিল রক্তে রাঙানো, পুরো দেহে বিষাক্ত পোকা ঢুকে আছে, চোখ, জিহ্বা, কলিজা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়ানো ছিটানো। পুলিশদের ধারণা এটা বিকৃত লাশ, তারা কখনো দেখেওনি এতটা বিকৃত, এতটা সূক্ষ্ম খুন কোনো সাইকোপ্যাথ ছাড়া করা অসম্ভব। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। তবে তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিসিটিভি ফুটেজ। ক্যামেরার স্পষ্ট কোনো দৃশ্যই ধরা পড়েনি, কেবল অন্ধকার ও অস্পষ্ট ছায়া ছাড়া আর কিছুই নয়। ফলে এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয়, সংখ্যা কিংবা উদ্দেশ্য কোনোটাই নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতেই জানা গেছে, নিহত ব্যক্তি কোনো সাধারণ নাগরিক নয়, তিনি আন্তর্জাতিক অপরাধ জগতের পরিচিত এক নাম, কথিত মাফিয়া সাম্রাজ্যের একজন প্রভাবশালী সদস্য। এই তথ্য সামনে আসতে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। তবে এবং তদন্তের পরিধি বিস্তৃত করা হয়েছে আন্তর্জাতিক সংযোগের দিকেও। কানাডার ফেডারেল ও প্রাদেশিক নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্তে নেমেছে। সন্ত্রাসী হুমকি, সংগঠিত অপরাধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব দিক মাথায় রেখেই এগোচ্ছে অনুসন্ধান। কর্তৃপক্ষ বলছে, জননিরাপত্তা এই মুহূর্তে তাদের সবচেয়ে অগ্রাধিকার এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই রহস্যময় হত্যাকাণ্ডের পেছনে মুখোশ কবে খুলবে সে প্রশ্নে এখন তাকিয়ে আছে পুরো দেশ। নিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, কান থেকে ইয়ারবাডস খুলে রেখে দেয়। আরিশ আর নিক এখনো কলেজ যুক্ত। ওপাশ থেকে আরিশ কৌতুক মেশানো সুরে বলে, পুলিশের জন্য মায়া হচ্ছে দোস্ত,
আফসোস হচ্ছে এত তদন্তের পরও কিছু বের করতে পারছে না। নিক ঠোঁট কামড়ে ধরে ভারী আওয়াজে বলে, No one has found anything till today. So how are they supposed to find it? All this is just fucking nonsense. আরিশ চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে বলে, এখনো 3জন কুত্তার বাচ্চা বাইরে শ্বাস নিচ্ছে। মেইন কিলারকে মারলে ওই ইগোরের চেলা 3টা এখনো জামিনে ঘুরছে। এই 3 শালা ওকে সাহায্য করেছিল সেদিন। আমার বোনটাকে আর বলতে পারেনি আরিশ। এই কথাটা মনে হলেই সে নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায় একজন মাফিয়া ভেঙে পড়তে নেই, কারণ তারা ভেঙে পড়লে শত্রুপক্ষ দুর্বলতা খুঁজে পায়, আর একজন শক্তিধর মাফিয়ার ও বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। আরিশ দীর্ঘশ্বাস ফেলে বলে, আধিরাজ জানিয়েছে এরা এখন ইগোরের পুরনো কেন্দ্রে আছে। ওইখানে গেলে ওকে পাওয়া যাবে। নিক মনিটরে তাকায়। 3জন ব্যক্তির ছবির দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, তোর যাওয়ার প্রয়োজন নেই, এদের সাথে আমার পুরনো হিসেব বাকি। হোয়াট? নিক রাগের তাপে কথা বলতে পারছে না, হাত মুচি করে ফেলে। তোর মনে আছে ও একবার একটা লোককে খুন করেছিল? আমি ছিলাম না পেছনে। তখন এক জারজ আমার অগোচরে ঢুকে যায় রাতের অন্ধকারে, কিছু করতে পারেনি। তার আগে কুত্তার বাচ্চার বুকেও ছুরি চালিয়ে দিয়েছিল। শালায় নিজেও পাল্টা আক্রমণ করে, আর ওখানে হসপিটাল ভর্তি করাতে হয়। মূলত সে মাদার ফাকার ছিল এই দলের এই সদস্য। ম্যাসিমোর অ্যাসিস্ট্যান্ট হলেও ইগরের বিশ্বস্ত ছিল। আর একটা মাদার ফাকার ভেতরে ঢুকেছিল, আর বাকি 3জন পাহারা দিয়েছিল। আরিশ হেসে বলে, সেদিনের কথা কিভাবে ভুলি? সেদিন তো গ্যাংস্টার বসকে প্রথমবারের মতো মসজিদে যেতে দেখেছি। তার লুকায়িত চোখের পানি দেখেছিলাম, তার হৃদয় বিদারক ছটফট দেখেছিলাম। কিন্তু এরা ইগোরের লোক ছিল জানতাম না। নিক বিরক্তি নিয়ে থমকায়। বাজে কথা বলবি না। রাগিস কেন ভাই? বউয়ের জন্যই তো কেঁদেছিস, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমরাই তো। নিকের চোখ শক্ত হয়ে আসে, শক্ত গলায় বলে। বেশি বলছিস না? আরিশ রাগানোর জন্য আরেকটু হেসে বলে, শোন ভাই, বেচারিকে প্রতিবার তুই কান্না করিয়ে অজ্ঞান করে ফেলিস। ও না হয় একবার কান্না করিয়েছে, শুধু স্টাইলটা আলাদা। এতে লজ্জা পাওয়ার কি আছে? বউয়ের জন্য কান্না করা মহৎ গুণ। তোর এই রূপ যদি শহর দেখতো, তবে তারা হয়তো স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতো। তুই চাইলে শহরকে জানাতে পারি। রাস্কেল। নিক রাগে ফোন কেটে দেয়। সেদিনের ঘটনা মনে হতে নিক ঠোঁট কামড়ে ধরে। এনি এখনো ঘুমে ডুবে আছে। নিক ঘুম কাতুরে রমণীর দিকে এক পলক তাকিয়ে শাওয়ারে চলে যায়। শাওয়ার নিয়ে বের হয় প্রায় 30 মিনিট পর। এখন প্রায় ভোর সকাল। টাওয়াল দিয়ে চুল মুছে এনির দিকে আবারও তাকায়। তার পার্সোনাল বিছানায় এই মেয়েটা কিভাবে দখল করে শুয়ে আছে। এলোমেলো সোনালি চুলে কেমন যেন একটা লাগছে। নিকের কাছে এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা নেই। গলার কাছে দৃষ্টি আটকে যায় গ্যাংস্টার বসের। এতটা তীব্রভাবে টানছে যে নিয়ন্ত্রণ করাও মুশকিল হয়ে উঠেছে। নিক চোখ সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলে। চোখ বন্ধ করতে একটা গান অনুভব হয়। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতিকুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে বিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। নিক ঘন শ্বাস ফেলে আবারও সেদিকে তাকায়। এনি পিট পিট করে তাকাচ্ছে নিকের দিকে। এনির ঘুম আচমকা ছুটে যায়। নিকের অর্ধনগ্ন শরীরটা দেখে লজ্জায় মাথা নুয়ে ফেলে। বাম পেশিবহুল হাতে ড্রাগনের ট্যাটু পানির সাথে চিকচিক করছে। ঘাড় পর্যন্ত চুলগুলো থেকে এখনো চুয়ে চুয়ে পানি পড়ছে। পেটানো ফর্সা শরীরে লোমগুলো সব লেপ্টে আছে শরীরের সাথে। ইনি শুকনো ঠোক গিলে শিউরে হচ্ছে। নিক কপাল কুচকায়। বিষয়টা ধরতে পেরে গম্ভীর গলায় বলে, পুরো আমিটার বিপদসীমা সব দেখে এখন অর্ধনগ্ন শরীর দেখে লজ্জা পাচ্ছ? Isn't this rejection getting a bit too much, baby girl? তো চাইলে টাওয়েল ছাড়াও আসতে পারি। এনি কান চেপে ধরে চেঁচিয়ে হচ্ছে। চুপ করুন অশুভ লোক, এতটা ঠোঁট কাটা লোক আমি জীবনেও দেখিনি। তোমার জীবনে একজন গ্যাংস্টার বসের আগমন ঘটেছে, আর আমার ফটোকপি এই জমিনে আর কারণ নেই, তাই দেখার চান্সও নেই তোমার। এনি থম মেরে বসে থাকে। শরীর কাঁপছে কেন তার? রাতে সেই ভয়ানক কথাগুলো মনে পড়ে আচমকা। মেয়েটাকে মেরে ফেলবে না তো? ইয়া আল্লাহ, রক্ষা করো।
নিক এনির শরীরে তাকিয়ে বলে, দিন দিন তোমার অনেক উন্নতি হয়েছে মাই ফাকিং ব্লাড রোজ। এটা কি আমার হাতের মেডিসিনে? এনি বুঝতে পারলো না কথাটা। নিকের বাজ পাখির ন্যায় দৃষ্টির দিকে তাকাতে আটকে উঠছে। অবহেলায় পড়ে থাকা অন্যটাকে দ্রুত নিজের শরীরে পেঁচিয়ে নেয়। রাগে ক্ষোভে প্রায় কান্নাই করে দেওয়ার মতো অবস্থা হয়। অশ্লীল লোক, নজর ঠিক করুন আপনার। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, আমার নজর বড্ড খারাপ বেবি গার্ল। They go to such places that even hearing about them would make you flinch. আপনার কাছে আমি সেফ না। ইউ লুক অ্যাট মি উইথ দ্য সেম filthy gaze as everyone else. আপনিও সবার মতো খারাপ নজরেই তাকান। নিকের চেহারার রং পাল্টে যায় আচমকা। মুখের রিয়াকশন পাল্টে যায় গ্যাংস্টার বসের। দাঁতে দাঁত পিষে এনির দিকে এগিয়ে যায়। এনি ভয়ে পিছিয়ে যায় অনেকটা। নিক এনির দুই হাত বিছানার সাথে চেপে ধরে, চোয়াল শক্ত করে বলে, সবাই তাকে মানে কাকে তাকাতে দিয়েছে আমি? স্ত্রী তুই আমার বান্তির বাচ্চা। আমার নজর ঠিক সেই জায়গায় যাবে যে জায়গার কথা কেউ কল্পনা করতে গেলে তার হৃৎপিণ্ড টেনে নিয়ে আসবো। আমি ছোবো, স্পর্শ করবো, দেখবো। বিকজ দিস বিলংস টু দ্য গ্যাংস্টার বস। আমার নামের পাশে অন্য শব্দটা সেকেন্ড টাইম মিলালে জবান বন্ধ করে দেব। রিপিট, আই উইল শাট ইউর মাউথ। ইউর বডি aside, your body aside, your entire soul is mine. And what belongs to me, I don't share with anyone. My fucking blood rose. এনি চোখ মুখ খিচে রেখেছে। হাতের ব্যথায় কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আঙুলগুলো হাড্ডির মনে হচ্ছে ভেঙে যাবে এক্ষুনি। কান্না মিশ্রিত গলায় বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। নিক মুখের দিকে তাকিয়ে ছেড়ে দেয়। নিঃশ্বাস ছেড়ে এনির ভেজা চোখের পাতায় শক্ত করে চুমু খায়। ফিসফিস করে বলে, I'm fucking extremely possessive about you. You are my addiction, my intense obsession, my heartbeat. কলিজা আমার। এনি চুপ হয়ে যায়। বুঝতে পারে না এই লোকটাকে। মুহূর্তেই কতটা চেঞ্জ হয়ে যায়। এই তো রেগে উন্মাদ হয়ে উঠে, আবারও নিমিষেই কাতর হয়ে যায়। এই পুরুষটাকে সে কিভাবে সামলাবে? আপনি ড্রাগস নেওয়া ছেড়ে দিন। আপনি দিন দিন আরো ভয়ানক হয়ে উঠছেন। নিক কপাল কুঁচকে বলে, অর্ডার করছো? করছি। নিক হেসে বলে, আমার জীবনে আমি হলাম রাজা, আর রাজার রাজ্যে তোর উপস্থিতি কেউ আদেশ করতে পারে না। এনি খুব সাহস নিয়ে একটা কথা বলে। নিকের তীক্ষ্ণ চোখ রেখে বলে, আপনি যদি রাজ্যের রাজা হন তবে আমি হলাম সেই রাজ্যের রানী। পুরো দেশ রাজা পরিচালনা করলেও একজন রাজাকে রানী পরিচালনা করে, আর রানী ছাড়া সাম্রাজ্য নিজের সৌন্দর্য হারায়। সুকুচকালো। এনির পুরো মুখের দিকে তাকে হুট করে গলায় মুখ গুজে দেয়। সকালের ঠান্ডা আবহাওয়ার মধ্যেই নিকের উত্তপ্ত নিঃশ্বাসে এনি দিশেহারা হয়ে ওঠে। নিক ফিসফিস করে বলে, তুমি রানী হও তাতে আই ডোন্ট কেয়ার। তুমি সবার আগে আমার। তবে আমাকে স্বামী হিসেবে স্বীকার করছো? এনি চোখে চোখ রেখে বলে, এই জনমে না। নিক এনির চুলে নিজের আঙুলে পেঁচিয়ে নেয়। এই জন্মে স্বীকার করবে বেবি গার্ল, এই জন্মে স্বীকার করবে বেবি গার্ল। আমার জীবনে তো না আসলেও পারতি। তোকে আঘাত দিতে ভাল লাগে, প্রশান্তি অনুভব করি আমি, কিন্তু চোখের পানে দেখলে কলিজায় ব্যথা করে। Why does all this happen? It didn't used to be like this before. কেন এলি আমার ধ্বংসাত্মক জীবনে? শান্তিতে ছিলাম যখন একা ছিলাম। ছিল না কোনো হারানোর ভয়, আর না ছিল কাউকে কাছে পাওয়ার তীব্র বাসনা। ছাড়খাড় করে দিচ্ছিস সব। আমার এই আসক্তি তোর জন্য কোনো প্রার্থনা নয়, বরং একটু অভিশাপ। আর এই অভিশাপে আজীবন চলবে, সাথে আমাকেও জ্বালিয়ে মারবে। আমি তো ইচ্ছে করে আসিনি, আমার কি অপরাধ? নিক কামড় বসা নরম মাংসে শক্ত গলায় বলে, তোর অপরাধ তুই আমার সামনে পড়েছিস। তোর সব থেকে বড় অন্যায় আমাকে অতিষ্ঠ করে তুলেছিস। একজন গ্যাংস্টার বসকে উন্মাদ করেছিস তুই, আর এর ফল তো ভোগ করতে হবে বেবি গার্ল। ফুল স্পর্শ পাবে ভেবে থাকলে তুমি ভুল, কারণ তুমি পাবে কাটা আর উত্তপ্ত স্পর্শ, যেটা তোমাকে সইতে হবে, তুমি চাইলেও আর না চাইলেও। নিক কথার মধ্যে বেসামাল হয়ে পড়ে। মুখ নিচে যেতেই এনি বাধা দেয়, কাপা গলায় বলে, আপনি কি মেয়েটাকে মেরে ফেলেছেন? আজ রাতেও জীবনের রীতি টানবো। এনি আটকে উঠছে ভাঙা গলায় বলে, ওর কিছু হলে আপনাকে জীবনেও ক্ষমা করবো না, পস্তাবেন আপনি প্রচুর। নিক এনি চুল চেপে ধরে বলে,
আই ডোন্ট কেয়ার। এনি ভয়ে আর আতঙ্কে অস্থির হয়ে পড়ে। কিভাবে বাঁচাবে নির্দোষ মির্জাকে? নিক থেকে ছাড়া পাওয়ার জন্য বলে। উঠুন, আমি ওয়াশরুমে যাব। নিক বাধা মানলে না, রেগে হাত সরিয়ে বলে। যেতে হবে না। এনি অবাক হয়, দাঁত কিরমিরিয়ে বলে। আশ্চর্য, আমি কি ওয়াশরুমে যাব না? বললাম তো যেতে হবে না। এনি নিজেও হাঁপিয়ে উঠেছে। কিছু উপায় না পেয়ে নিকের টাওয়ালের গিচে শক্ত করে চেপে ধরে বলে। খুলে ফেলবো কিন্তু। নিক একদম শান্ত সুরে বলে। খুলে ফেলো, একটু পরে এমনিতে এটা খুলে যাবে। এনি অসহায়ভাবে তাকায়। মানুষ এত নির্লজ্জ কিভাবে হয়? লজ্জা শরমের ছিটে ফোটাও নেই। রাগের চোয়াল শক্ত করে ফেলে। নিকের মাথায় চুল খামচে ধরে সরিয়ে দেয়। বিছানা থেকে উঠে বলে। উত্তেজিত লোক। নিক খ্যাপা বাঘের মতন তেড়ে যেতেই এনি ওয়াশরুমের দিকে ভোদর। নিক রাগ করতে গিয়েও কপাল কুঁচকে ফেলে। যার সামান্য রিজেকশনে মস্তিষ্ক ফুটতে থাকে, আজ রাগ হলো না কোনো। নিক বিছানা থেকে উঠে ছোট কামড়ে ধরে নিচে। ফর্মাল ড্রেস পরে খাওয়ার জন্য নিচে নামে। গম্ভীরতা টেনে ডিভানে বসতে কপালে ভাঁজ পড়ে। দরজার কাছে দুইজন ব্যক্তিকে দেখে নিক চোখে ছোট ছোট করে ফেলে। দরজা আরিশা আর নাজলি দাঁড়িয়ে আছে। নিক আরিশের দিকে রেগে তাকাতে আরিশ ঠোঁট ফেঁচায়। আরিশ চোখ দিয়ে ইশারা দেয় বাইরে যাওয়ার জন্য। নিক সেসবে পাত্তা না দিয়ে কিছু বলতে চাপে, তার আগে আবারও আরিশের ইশারায় থেমে যায়। নিক কিচ্ছু না বলে হন হন করে বের হয়ে যায় বাহিরে। রাগের মাথা রক ছিঁড়ে যাচ্ছে তার। আরিশ নাজলিকে রেখেই নিকের কাছে দৌড়ে যায়। আরিশের উপস্থিতি বুঝতে পেরেই আরিশের উপর অ্যাটাক করে বসে, শার্টের কলার চেপে ধরে বলে। নিক, ওকে নিয়ে এসেছিস কেন এখানে? শালা তোর বউকে আমার বউয়ের কাছে এনেছিস কেন? তোর বউয়ের কারণে আমার সংসারে কোনো আগুন জ্বললে খুন করবো তোকে। রাগ করিস না, শান্ত হ ভাই একটু, আগে আমার কথাটা শুন। নিক তীব্র রাগে আরিশের কলার ছেড়ে দেয়। দেয়ালে ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে। আমার স্ত্রীর ভাগ আমি কাউকে দিতে পারি না। যখন আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলে তখন উন্মাদ হয়ে পড়ে। তোর কি মনে হয় ওকে রুমে বন্দি করে রাখালে শুধু শত্রুদের থেকে নিরাপত্তার জন্য? আর অবাক হয়ে বলে। তাহলে কিসের জন্য? নিক চুল খামচে ধরে নিজে রাগটাকে কন্ট্রোল করে সাহস টেনে বলে। শত্রুদের থেকে নিরাপত্তা করতে দিতে গেলে আমার রুম বন্দির প্রয়োজন নেই। ওকে সাথে নিয়ে পুরো শহর ঘুরলেও কারোর ক্ষমতা নেই তাকে আঘাত করার। শত্রু আঘাত করলে আমাকে মেরে ওর কাছে যেতে হবে, তাই তাকে আঘাত করাতে সহজ নয়। ওকে রুমবন্দি রাখার মেইন রিজন যাতে ও কারোর সাথে কথা না বলতে পারে। দুনিয়া ভুলে গিয়ে আমাকে নিয়ে সারাক্ষণ ভাবে। পৃথিবীর কোনো সৃষ্টি যাতে ওকে ছুঁতে না পারে। আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলে আমি নিজেকে হারিয়ে ফেলি। সে জায়গায় যদি ওর বোন থাকে তবুও না, হোক সেটা ছেলে অথবা মেয়ে, ওর জীবনটা থাকবে আমাকে ঘিরে। দুনিয়ার কোনো সৃষ্টি ওকে স্পর্শ করতে গেলে আমার হিংসা হয়, আঘাত করে বসে নিজেকে সামলাতে পারি না। কেন নিয়ে আসলে তুই আরিশ? আরিশ কথা বলা ভাষা হারিয়ে ফেলে আশ্চর্য গলায় বলে। তুই যেসব বলছিস এইসব কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয় নি। তুই অ্যানিকে নিয়ে কতটা পজিটিভ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কিন্তু সেটা তো একটা পুরুষের ক্ষেত্রে। নাজলি অ্যানির বোন, ওকে নিয়ে কেন হিংসে করতে যাবি? অ্যানি যদি এইসব শুনে তবে তোর কি মনে হয় সহজভাবে নেবে এইসব? জীবন একটা মানুষ এক রুমে বন্দি থাকে ইম্পসিবল। তুই নিজে পারবি? ওকে আগলে নিয়ে পুরো একটা জীবনে কাটিয়ে দিতে পারবো। যদি এই মেয়ে আমার বুকে থাকে তবে পুরো দুনিয়াকে ঠেলে দিয়ে একটা রুমকে আমি পৃথিবী বানিয়ে নিতে পারবো। আরিশ থতমত খেয়ে বলে। তুই বড্ড উন্মাদ নিক। তুই যেভাবে ভাবছিস অ্যানির জন্য এই জীবন সহজ নয়। মেনে নিতে পারলে সব সহজ। ও জানে ওকে শত্রুদের থেকে বাঁচাতে এই আইল্যান্ডে এনে রেখেছে, আর এটা আমি তাকে বিশ্বাস করিয়েছি। এখন নাজলির কারণে যদি এদিক সেদিক হয় তবে প্রচুর খারাপ হবে আরিশ। আমি নিজেও ভেবেছিলাম শত্রুদের থেকে রক্ষা করতে ওকে বাইরে নিয়ে বের হইস না। এতটা সাইকো কেন তুই? ও সারা জীবন একা থাকবে কিভাবে? এখানে কেন থাকবে? ওর জন্য আমি থাকবো। সেজন্য এই বাচ্চা চেয়েছিলাম, যাতে একা ফিল না করে। বাচ্চা? ইয়েস। আরিশ হেসে বলে। বাচ্চাটা ভেবে চেয়েছিস তো? তোর বউ যখন বাচ্চাকে চুমু খাবে তখন কি করবি? নিজের বাচ্চার সাথে হিংসা করবি না? আর সব থেকে বড় কথা, ওর প্রসব ব্যথা সহ্য করতে পারবি? নিক তাকে আরিশের দিকে কপাল কুঁচকে বলে।
প্রসব ব্যথা মানে? আরিশ তপ্ত শ্বাস ফেলে বলে। বাচ্চা হওয়ার সময় যে পেইন হয়। নিকের কপালে ভাঁজ সোজা হয়, ছন্নছাড়া হয়ে আশেপাশে তাকায়, বিড়বিড় করে বলে, বাচ্চা লাগবে না, বাচ্চা চাই না আমার। তাছাড়া ওর পাশে আমি কাউকে সহ্য করব না। আরিশ নিকের কাঁধে হাত রেখে বলে, পৃথিবীর মধ্যে তুই হয়তো প্রথম ভাব যে নিজের বাচ্চাকে হিংসে করছিস। আর যদি ভুলে একটা চলে আসে তবে আমাকে দিয়ে দিস। চান্স নেই। চান্স অবশ্যই আছে। তুই যেভাবে অজ্ঞান করিস সেইভাবে কেউ করে না ভাই। কেউ ছিল একটা হয়ে গেলে ফেলে দিস না, আমাকে দিয়ে দিস। বাচ্চার জন্য একটুর অনুভূতি প্রকাশ হলো না গ্যাংস্টার বসের শক্তপোক্ত হৃদয়ে। ফেলে দিবে বিষয়টা ভাবতে গিয়েও হিংস্র হৃদয়ে আঘাত আসেনি। আরিশের হাত কাঁধ থেকে সরিয়ে পড়ে। তোর বউ নিয়ে যা। আরিশ এবার সিরিয়াস গলায় বলে, তানভীর ফোন দিয়েছিল সকালে। দাদামশাইয়ের অবস্থা প্রচুর খারাপ, ওনাকে ইমার্জেন্সি চিকিৎসা দিতে হবে। তার উপর এর মধ্যে কয়েকটা মিটিং আছে। আমরা বাড়ির চারপাশে শত্রুরা কিলবিল করছে। ওকে একা বাড়িতে রেখে গেলে যে কোনো সময় অ্যাটাক আসবে। গার্ড টপকে দিতে ওদের 2 মিনিটের সময় লাগবে না। কলেজে ঢুকে নিয়ে যা। সেটা পারলে তো অবশ্যই নিয়ে যেতাম ভাই। এই মিনারে কেউ ঢুকতে পারবে না, আর অ্যাটাক হওয়ার কোনো কারণ নেই। তোর বউকে বলে দিস আমার বউয়ের কাছে যাতে না যায়। অতিরিক্ত ভালোবাসা আমার সহ্য হবে না। আরিশ আপাতত শান্ত করার জন্য হতাশ গলায় বলে, বোন হয়ে বোনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তুই আমাকে ভালোবাসিস না? এখন অ্যানি যদি বলে আপনি আরিশের সাথে কোনোদিন কথা বলবেন না, তাহলে হয়তো তুই আমাকেও ছেড়ে দিবি, রাইট? আরিশ এমনভাবে ড্রামাটা করছে যে তীরটা একদম নিশানা মতোই লেগেছে। এই কিছু ক্ষেত্রে দুই একটা ইমোশনের কথা দিয়ে নিককে কাবু করা যায়, নয়তো সারাদিন গড়িয়ে কাঁদলেও পাত্তা দিবে না। কথা বলুক, কিন্তু অতিরিক্ত ডলাডলি করতে না করবি। আশ্চর্য, ও ছেলে নাকি? ঢলাঢলি করবে কেন? নিক রাগি চোখে তাকায়। আরিশ হেসে বলে, আরে এইবার অন্তত চুপ কর। এখন আমার কথা শুন। নাবিদকে তুই কি বলেছিস? ও এমন বেপরোয়া হয়ে গিয়েছে কেন? নিক গা ছাড়া ভাব নিয়ে বলে, বলেছি ওকে চাইতে আসলে তার সব অতীত ওকে জানিয়ে দেব। সে ভয়ে আসে না। নাবিদ কি জানে জেটকে অ্যানি মেরে ফেলেছে? না, ও না আসুক। কারণ আমার বউয়ের একটা চুলেও যদি কেউ স্পর্শ করতে আসে তবে সে অনুশোচনার জন্য সময় পাবে না। আরিশ চিন্তিত হয়ে বলে, সাইকো তুই। যাই হোক না কেন, ছক মিলছে না নিক। নাবিদ এত সহজে হার মানার পাত্র নয়। ওকে আমি সেদিন রাস্তায় দেখেছি, একটা ব্রিজের উপর বসে আছে, একদম এলোমেলো চেহারা। মনে হয়েছে কোনো পাগলের বেশ। অতিরিক্ত ডেঞ্জারাস দেখাচ্ছিল। বিশ্বাস হচ্ছিল না এটা নাবিদ। রাতে 3 শুয়োরকে মেরে নাবিদকে কাছে যাবি? নিক কপাল কুঁচকে তাকায়। আরিশ থতমত খেয়ে বলে, সত্যি বলছি ভাই, একদম পাগলের বেশ।